বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ রিপন হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয়। আমি আজকে তোমাদের সামনে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়ের খতিয়ান বিষয়টি নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমি জাবেদা থেকে 3টি ক্লাস করেছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সামনে খতিয়ান বিষয়টি উপস্থাপন করব। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি শুনবে, আশা করি উপকৃত হবে। খতিয়ান করতে গেলে আমরা প্রথমেই জানব খতিয়ানটা কি। খতিয়ান হলো আমরা ব্যবসায়িক লেনদেন যখন সংগঠিত হয় তখন হিসাবগুলোকে কোথায় লিপিবদ্ধ করি? জাবেদায় লিপিবদ্ধ করি। জাবেদাতে আমরা কি করি? তারিখ অনুসারে এই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে থাকি। যে তারিখে যে লেনদেন সংগঠিত হয়েছে সেগুলোকে আমরা জাবেদায় লিপিবদ্ধ করি। ওইখানে দেখা যাচ্ছে যে একই হিসাব কয়েকবার আসতে পারে, যেমন ক্রয় কয়েকবারই আসতে পারে। তাহলে এই যে জাবেদার মধ্যে যে লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় সেই লেনদেনগুলোকে তোমার একটা নির্দিষ্ট শিরোনামে সাজিয়ে যে বইয়েতে লিপিবদ্ধ করা হয় সেটাই হলো খতিয়ান। অর্থাৎ জাবেদায় যে লেনদেনগুলি লিপিবদ্ধ করা হয় সেগুলিকে যে পৃথক পৃথক শিরোনামে যে বইয়ে লিপিবদ্ধ করা হয় সেটা হলো খতিয়ান। অর্থাৎ ক্রয়ের জন্য একটা হিসাব হবে, দেনাদারের জন্য একটা হিসাব হবে, বিক্রয়ের জন্য একটা হিসাব হবে। এইভাবে আলাদা আলাদা শিরোনামে যখন হিসাবগুলি প্রস্তুত করা হয় তখন সেটাকে খতিয়ান বলা হয়। তাহলে আমরা আজকে খতিয়ানের গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথমেই খতিয়ানকে আমরা দুইভাবে সমাধান করতে পারি। দুইটা পদ্ধতিতে খতিয়ানের সমাধান করা যেতে পারে। একটা পদ্ধতি হলো তোমার ত্রিছক পদ্ধতি, আর 2 নম্বর হলো তোমার চলমান জের ছক পদ্ধতি। এই দুইটা পদ্ধতি সহজ, খতিয়ানের দুইটা পদ্ধতি সহজ। এর মধ্যে আমি মনে করি যারা প্রথমে যেই পদ্ধতিটা করছে সেই পদ্ধতি তার কাছে সহজ মনে হবে। যদি টি ছক দিয়ে প্রথম খতিয়ান করে থাকে তার কাছে টি ছকটাই সহজ মনে হবে। আবার কেউ যদি চলমান জের ছক দিয়ে প্রথমে করে থাকে সেটাই সহজ মনে হবে। আসলে দুইটাই মোটামুটি সহজ। এখন আমরা তোমাদেরকে দুইটা পদ্ধতি আমরা একটা খতিয়ান করে দেখাবো, দুইটা পদ্ধতিতেই। তাহলে এখনই আমরা তোমাদের পাঠ্যপুস্তকের 90 পৃষ্ঠায় একটা সমস্যা দেওয়া আছে, সেই সমস্যাটা আমরা সমাধান করব। বলা হয়েছে রোমান এন্টারপ্রাইজের নিম্নোক্ত লেনদেন সমূহ খতিয়ানে লিপিবদ্ধ করে এবং উদ্বৃত্ত নির্ণয় করো। রোমান এন্টারপ্রাইজের কিছু লেনদেন দেওয়া আছে, সেই লেনদেনগুলো থেকে খতিয়ান করতে বলছে। তাহলে এই লেনদেনগুলি থেকে খতিয়ান করতে হলে আমাদেরকে দুইটা পদ্ধতিতে খতিয়ান করতে পারবো। আমরা প্রথমেই তোমার ত্রিছক পদ্ধতিতে, অথবা প্রথমে আমরা চলমান জের ছক পদ্ধতিটা করি। চলমান জের ছক পদ্ধতি, এই পদ্ধতিটা তুলনামূলকভাবে ত্রিছকের চেয়ে চলমান জের পদ্ধতিটা সুবিধাজনক। কারণ চলমান জের ছকে খতিয়ানের কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না, আলাদা কোনো উদ্বৃত্ত নির্ণয় করতে হয় না, সরাসরি এটার উদ্বৃত্ত নির্ণয় হয়ে যায়। সেই বিধায় আমাদের সময় কম লাগে, কাগজের সাশ্রয় হয়। তো সেই জন্য আমরা কি করব, প্রথমেই দেখি, যেহেতু সময় কম লাগে সেই পদ্ধতিটি আমরা প্রথম সমাধান করে দেখি। সেই পদ্ধতি মানে চলমান জের ছক পদ্ধতিতে। তাহলে আমরা আজকে খতিয়ান করবো কি চলমান জের ছক পদ্ধতিতে।
এখানে লেনদেনগুলি আছে। লেনদেনে প্রথমেই বলছি তোমার বাকিতে পণ্য বিক্রয়। আমাদেরকে কী করতে হবে, লেনদেনটা পরেই এটাকে দুইটা ভাগে ভাগ করতে হবে, অর্থাৎ দুইটা পক্ষে বিভক্ত করতে হবে, দুইটা পক্ষকে দুইটা হিসাবে যাবে। তাহলে এই প্রত্যেকটি হিসাবের জন্য কি আমি বলছিলাম যে মানে আলাদা শিরোনামে হিসাবগুলো প্রস্তুত করতে হবে। যেমন প্রথমে বলছে বাকিতে পণ্য বিক্রয়। বাকিতে পণ্য বিক্রয়ের যাবে তো আমরা জানি একটা হলো বিক্রয় হিসাব, আরেকটা হলো কি বাকিতে যখন বিক্রয় হয় তখন দেনাদারের সৃষ্টি হয়। একটা দেনাদার হিসাব, একটা বিক্রয় হিসাব। তাহলে দেনাদারের জন্য একটা খতিয়ান করতে হবে, বিক্রয়ের জন্য একটা খতিয়ান করতে হবে। প্রথমে আমরা যদি জাবেদা করি তাহলে আসে কি দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু দেনাদার হিসাব প্রথম আসছে, আমরা প্রথমেই দেনাদার হিসাবটাই করব। দানাদার হিসাব, তো দানাদার হিসাব করতে গিয়ে আমাদের চলমান ছক পদ্ধতিতে একটা ছক করতে হবে। চলমান যে ছকে টাকার অঙ্ক থাকে, টাকার অঙ্কের ছকে মানে ঘর থাকে কয়টা, 4টা। এটা নৈর্ব্যক্তিক প্রশ্নে অনেক সময় থাকে যে চলমান যে ছকে টাকার ঘর থাকে কয়টি, তাইলে 4টা ঘর থাকে, টাকার জন্য 4টা ঘর দেওয়া থাকে। প্রথমে আসবে তারিখ, তারপর আসবে বিবরণ, খতিয়ান করার সময় আসে জাবেদা পৃষ্ঠা, আর জাবেদা করার সময় হয় খতিয়ান পৃষ্ঠা। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখানে জের অথবা ব্যালেন্স, এই জেআর এবং ব্যালেন্সকে আবার দুটো ভাগে ভাগ করছে, একটা হলো ডেবিট আর একটা ক্রেডিট। তাহলে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা হিসাবটা করতেছি কি দেনাদার হিসাব। দেনাদার আমি যাই যখন যেই খতিয়ানটা করব, যেই হিসাবটা করব, ওই হিসাবটাকে বিবরণ করে আনা যাবে না, তার বিপরীত হিসাবটা নিয়ে আসতে হবে। তাহলে জাবেদার ছিল দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমি লিখবো কি বিক্রয় হিসাব, লেখাটা হবে বিক্রয় হিসাব। আবার যখন বিক্রয় হিসাব করি তখন লিখবো কি দেনাদার হিসাব। 2017 আগস্ট 1, আগস্ট 1। তাইলে আমরা লিখবো কি বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব। এখন টাকাটা হবে কি, আমরা এটাকে যদি ডেবিট বলি ডেবিট করে টাকা বসবে, এটাকে যদি ক্রেডিট করি তাহলে ক্রেডিট করে টাকা বসবে। তাহলে দেনাদার হিসাব ডেবিট, তাহলে আমি টাকা লিখবো কোথায়, ডেবিট করে। কত টাকা আছে, 15,000 টাকা। এখন আমরা কি করব, একবারে ওই ব্যালেন্সটা বা জেডটা বের করে ফেলবো। তাহলে যেহেতু এনে টাকা একটাই আছে, শুধু ডেবিট করে টাকা আছে, তাহলে এখানে জেডটাও ডেবিট করেই বসবে। কত, 15,000 টাকা। এর পরবর্তীতে আমরা দেখব এই যে সমস্যাটা, এই সমস্যাটার ভিতরে আর দেনাদার নামে কোনো এন্ট্রি আছে কি না। ঋণ গ্রহণ, ব্যাংকে জমাদান, পণ্য ফেরত পাওয়া গেল। পণ্য ফেরত পাওয়া যায় কখন, যখন মাল বিক্রয় করা হয়, বিক্রয় করলে মাল ফেরত আসে। পণ্য ফেরত পাওয়া গেল, তাহলে বোঝা গেল যে দেনাদারের কাছ থেকে, দেনাদারের নিকট যে আমরা বিক্রয় করছিলাম ওই বিক্রিত মাল ফেরত আসছে। তো বিক্রিত মাল ফেরত আসলে দেনাদারের পরিমাণ কমে যাবে। বিক্রিত মাল যখন ফেরত আসবে তখন কী হবে, দেনাদারের পরিমাণটা কমে যাবে। তো দেনাদারের পরিমাণ কমে গেলে আমরা এটা জাবেদার দেনাদার হিসাবে হবে কি ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব হবে ক্রেডিট। তাহলে এখানে দেনাদার হিসাবে নিয়ে আসতে হবে আগস্টের 8 তারিখ। বলছে দেনাদার হিসাব, বিক্রয় ফেরত হিসাব, আর একটা দেনাদার হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। আমরা লিখবো কি বিক্রয় ফেরত হিসাব। তাহলে এটা দেনাদার ক্রেডিট, ক্রেডিট হইলে কত টাকা, 2,000 টাকা ক্রেডিট করে বসবে।
তো এখন আমরা ব্যালেন্স করব। ব্যালেন্স করতে গেলে আগে ডেবিট ছিল 15,000 টাকা, এখন এখান থেকে ক্রেডিট হয়ে গেছে 2,000 টাকা, অর্থাৎ বিপরীত করে যখন টাকা বসবে তখন সেটাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 15,000 থেকে 2,000 বিয়োগ করলে থাকবে কত, 13,000 টাকা। এরপরে আসি দেনাদারের সাথে সম্পৃক্ত এন্ট্রি 12 তারিখ। 12 তারিখ বলছে দেনাদার হতে প্রাপ্তি, দেনাদার থেকে পাওয়া গেছে, তাহলে নগদ টাকা আসছে ব্যবসায় আর দেনাদারের পরিমাণ কমে গেছে, এটা যাবে তবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তাহলে আমরা লিখবো কি, নগদান হিসাব 12 তারিখ, নগদান হিসাব। নগদান হিসাব এনে বলা হয়েছে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, 6,000 টাকা ক্রেডিট হবে। তাহলে পূর্বে আমাদের ব্যালেন্স আছে কত, 13,000 টাকা ডেবিট, এখন এখান থেকে আবার ক্রেডিট হয়ে গেল 6,000, তাহলে আমাদের আরো ডেবিট রয়ে গেল কত, 7,000 টাকা। ব্যয় হতে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন, এটা দেনাদারের সাথে সম্পৃক্ত নয়। তারপরে পণ্য ক্রয় করে চেক প্রদান, ক্রয়। তারপরে 25 তারিখ বিক্রয় আছে 12,000 টাকা, তাহলে আগস্টের 25 তারিখ বিক্রয় করছে, এই বিক্রয়টা কিন্তু দেনাদারের সাথে সম্পৃক্ত না, এটা নগদ বিক্রয় বোঝায়। শুধু বিক্রয় বলছে তো, তাহলে নগদ বিক্রয়, তো নগদ বিক্রয় এখানে আসবে না। বিক্রয় করার সময় আবার বিক্রয় হিসাব যখন বিক্রয়ের খতিয়ান যখন করবো তখন আবার সেটা আসবে। তাহলে এ পর্যন্তই দেনাদার হিসাব। আমরা দেনাদার হিসাবকে কত টাকার জের পাইলাম, এই 7,000 টাকার। এখানে জের আর নির্ণয় করতে হবে না, এর জন্যই কি এটা সুবিধাজনক। তাহলে আমরা দেনাদার হিসাব করলাম। এবার দেনাদার হিসাবের পরে আমরা পাইছিলাম কি, 1 নম্বর এন্ট্রিতে ছিল কি, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে আমরা এবার বিক্রয় হিসাবটা করব। এই চারটার নিচে আমি বিক্রয় হিসাবটা করে দিব। এটা এখানে শেষ হয়ে গেল। এবার আমরা করব বিক্রয় হিসাব। ওই লেখাগুলো একই হবে, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এন হবে জের, উপরে জের, নিচে হবে ডেবিট, ক্রেডিট। এবার আমরা করব কি হিসাব, বিক্রয় হিসাব। বিক্রয় হিসাবের মধ্যে এখানে কয়টা এন্ট্রি, প্রথম এন্ট্রি বিক্রয় হিসাব আছে। তার প্রথম এন্ট্রিতে বলছে কি, বাকিতে পণ্য বিক্রয় 1 তারিখ, আগস্টের 1 তারিখ 2017 আগস্ট 1। তাহলে এখানে আসবে কি, দেনাদার হিসাব। এখানে বিক্রয় হিসাব আসবে না, দেনাদার হিসাব। দেনাদার হিসাবে দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। ক্রেডিট করে টাকা বসবে কত, 15,000 টাকা। তারপরে বিক্রয় হচ্ছে কি, আর বিক্রয় আছে কোথায়, সর্বশেষ 25 তারিখ, আগস্টের 25 তারিখ বিক্রয়, আগস্টের 25। এখানে বিক্রয় করছে, বলছে কি তোমার বিক্রয় 12,000 টাকা। তাহলে এটা আমরা নগদে বিক্রয় ধরবো, তাহলে এটা যাবে হবে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট, ক্রেডিট করে টাকা লিখবো কি, নগদান হিসাব। ক্রেডিট করে টাকা লিখবো কত, 12,000 টাকা। এটা আমরা প্রথমটার ব্যালেন্স 15,000 ক্রেডিট করে আছে, তাহলে আমরা এদিকেও ক্রেডিট 15,000 টাকা লিখবো। এর পরবর্তী আসছে 12,000 টাকা কি ক্রেডিট, তাহলে এটার সাথে কি হবে, যোগ, একই করে যখন করবে তখন যোগ করতে হবে। 15,000 আর 12,000 যোগ করলে কত হবে, 27,000 টাকা। তাহলে
আমরা বিক্রয়ের ব্যালেন্স পাইলাম কত? 27,000 টাকা। এইভাবে আমরা পরবর্তীতে যেই খতিয়ানগুলো আছে সেগুলো সমাধান করব। আজকে আমি এখানে শেষ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমি এর বাকি অংশটা তোমাদের সমাধান করে দেব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, বাসায় ভালোভাবে পড়াশোনা করো। হয়তো এই মাসের 30 তারিখে স্কুল খুলে দেবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার মঙ্গল কামনা করে আজকে আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।